আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, বাঙালি হোসাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা আবারও জানব গাজার সেই সব নিরপরাধ মুসলমান ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের কথা, তাদের বেঁচে থাকার জীবন কাহিনী। মাথার সমান বড় একটি হাড়ি হাতে নিয়ে ৩ বছর বয়সী ওয়ার্দ কাসিম প্রতিদিনের মতো পরিচিত সেই পথেই হাঁটছে। গত ২ বছর ধরে যে অস্থায়ী তাঁবুর সারিতে সে বসবাস করছে, সেই শরণার্থী শিবির পেরিয়ে সে যাচ্ছে তার পরিবারের জন্য খাবার সংগ্রহ করতে। নিজের ছোট্ট হাড়িটি বুকে জড়িয়ে ধরে সে ভিড়ের বিশৃঙ্খলার মধ্যে অপেক্ষা করে। এদিকে পরিবারের অন্য সদস্যরা খাবার পাওয়ার সম্ভাবনা বাড়াতে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন। প্রতিটি মিনিট পার হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্দ আরও অস্থির হয়ে ওঠে। সে হাড়ির ভেতরে তাকিয়ে থাকে। সূর্যের আলো প্রতিফলিত হয়ে মুহূর্তের জন্য তার চোখ ঝলসে দেয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৯ মাস পরও গাজায় এই দৃশ্য এখনও প্রতিদিনের বাস্তবতা। ওয়ার্দের পরিবার সেই সব প্রায় ১৬ লাখ গাজাবাসীর মধ্যে রয়েছে যারা এ ধরনের ত্রাণের খাবারের ওপর নির্ভরশীল। জাতিসংঘের তথ্য অনুযায়ী সেদিন পরিবারের কেউই খাবার সংগ্রহ করতে পারেননি। ওয়ার্দ বহু চেষ্টা করেও ভিড়ের মধ্যে হারিয়ে যায়। পরিস্থিতি দেখে এক ত্রাণকর্মী সহানুভূতিশীল হয়ে শেষ পর্যন্ত ওয়ার্ডকে কিছু খাবার দেন। অবশেষে সে তার পরিবারের জন্য একটি পূর্ণ হাড়ি স্টিউ নিয়ে তাঁবুতে ফিরে আসে। এই ছোট্ট তাঁবুতেই ১২ জন মানুষ একসঙ্গে বাস করেন। জীবন যতই কঠিন হোক না কেন, সবাই একসঙ্গে একটি খাবার ভাগ করে খেতে পারাটুকুতেই তারা কৃতজ্ঞ। গাজা বাইরের বিশ্বের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন, ফলে পরিবার চালানোর জন্য অর্থ উপার্জনের সুযোগও খুবই সীমিত। সাম্প্রতিক জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রায় ৬০% তাদের ঘরবাড়ি হারিয়েছেন। শরণার্থী শিবিরে দিন যত গড়াচ্ছে, অতিরিক্ত জনসমাগম ও অস্বাস্থ্যকর পরিবেশ নানা রোগ ছড়িয়ে দিচ্ছে। ইঁদুর ও অন্যান্য ক্ষতিকর প্রাণীর উপদ্রবও বেড়ে গেছে। পরিবারের ছোট্ট মেয়ে সারা হাসপাতালে চিকিৎসা পেলেও তার ক্ষত সারানোর জন্য প্রয়োজনীয় মলম কেনার সামর্থ্য এখন আর পরিবারের নেই। গাজার একজন ডাক্তার নূর শরীফ বলেন, গাজায় ইঁদুরের সংখ্যা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। এরা মারাত্মক সংক্রমণের ঝুঁকি বহন করে, এমন রোগ ছড়াতে পারে যা প্রাণঘাতীও হতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে স্বেচ্ছাসেবক হিসেবে গাজার আল শিফা হাসপাতালে এসেছেন তিনি। যুদ্ধবিরতি শুরু হওয়ার সময়ও তিনি এখানেই কাজ করছিলেন। তার মতে, ছোট্ট ওয়ার্দ ও তার পরিবারের মতো মানুষের দুর্দশার তেমন কোনো পরিবর্তন হয়নি। তিনি আরও বলেন, ওর বয়স মাত্র ৩ বছর। জন্মের পর থেকে ওর পুরো জীবনটাই এমন কেটেছে। এটাই তার কাছে স্বাভাবিক। সে কখনো স্থিতিশীল জীবন দেখেনি। ইঁদুর আর দুর্বিষহ পরিবেশ ছাড়া স্বাভাবিক জীবনযাপন কেমন সেটাই সে জানে না। এদিকে জাতিসংঘের কর্মীরা শিবির জুড়ে জমে থাকা নোংরা পানির ওপর মশা নিধনের ওষুধ ছিটাচ্ছেন, কারণ মশাও এখন রোগ ছড়ানোর অন্যতম উৎস। কিন্তু এসব ব্যবস্থা সত্ত্বেও অবিরাম দুর্ভোগ, চিকিৎসা সরঞ্জামের অভাব এবং চলমান বোমা হামলার কারণে গাজার হাসপাতালগুলো অনেক রোগীকেই বাঁচাতে পারছে না, যাদের অন্য পরিস্থিতিতে সহজেই চিকিৎসা সম্ভব ছিল। আর একজন ডাক্তার নূর শরীফ বলেন, আমি অসংখ্য শিশুকে দেখেছি যারা বোমা হামলা বা গুলিবর্ষণে আহত হয়েছে। তারাই যুদ্ধের সরাসরি শিকার। যুদ্ধবিরতির কয়েক মাস পরও আমি একই দৃশ্য দেখছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে গাজায় 22টি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে হামলা হয়েছে। বর্তমানে পুরো গাজা উপত্যকায় মাত্র প্রায় 1 ডজন হাসপাতাল আংশিকভাবে কার্যকর রয়েছে। আরেক ডাক্তার শরীফ বলেন, হাসপাতাল হওয়ার কথা নিরাপদ আশ্রয়। মানুষ এখানে আসে সুস্থ হওয়ার জন্য। গাজার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র আল শিফা মেডিকেল কমপ্লেক্স যুদ্ধ চলাকালে একাধিকবার হামলার শিকার হয়েছে। এতে হাসপাতালের ভেতর শত শত মানুষ নিহত হন। ইসরায়েলের দাবি, হাসপাতালের কিছু ভবন হামাস ব্যবহার করছিল। তবে হাসপাতালের পরিচালক জানান, আগে যেখানে 50টি নবজাতক শয্যা ছিল, এখন কার্যত কোনোটি অবশিষ্ট নেই। এছাড়া অপারেশন থিয়েটারের অর্ধেকেরও কম এখন চালু রয়েছে।
এখানে একসময় সব ধরনের অস্ত্রোপচার হতো, শত শত রোগী চিকিৎসা পেতেন, কিন্তু এখন পুরো ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধবিরতির পর গাজায় রেকর্ড পরিমাণ মানবিক সহায়তা পৌঁছেছিল। একসময় প্রতিদিন অনাহারে মানুষের খবর শোনা যেত, এখন সেসব খবর অনেকটাই কম শোনা যায়। জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন গাজার জন্য একটি নতুন পুনর্গঠন পরিকল্পনা প্রকাশ করে। সে পরিকল্পনায় ছিল 180টি পর্যটন টাওয়ার, আবাসিক এলাকা, পার্ক, বিমানবন্দর এবং একটি রেলপথ নির্মাণের প্রস্তাব। কিন্তু পুরো পরিকল্পনাটি নির্ভর করছিল হামাস নিরস্ত্র হবে কিনা তার উপর, যা এখনও তা ঘটেনি। বিকল্প পরিকল্পনা না থাকায় গাজা কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে 20 লক্ষেরও বেশি মানুষকে উপত্যকার পশ্চিম অংশের অর্ধেকেরও কম এলাকায় গাদাগাদি করে থাকতে হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, আরও বেশি এলাকা নিয়ন্ত্রণে নেওয়াই তাদের পরিকল্পনা। যুদ্ধবিরতি চললেও এসব শরণার্থী শিবিরে এখনও ইসরায়েলি বিমান হামলার শব্দ শোনা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে চলমান হামলার মাঝেও ওয়ার্দের বাবা শুধু তার সন্তানদের বাঁচিয়ে রাখার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। পরিশেষে মহান আল্লাহ পাকের কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ যেন এই অসহায় গাজাবাসীকে জালেম, অত্যাচারী এই ইসরায়েলিদের হাত থেকে মুক্ত করেন এবং স্বাধীনতা দান করেন। আমিন।